আসসালামু আলাইকুম। দেখো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হৃদরোগ। ঠিক আছে? বা হৃৎপিণ্ডের যেসব রোগ হয় সেই রোগগুলো আজকে আমরা পড়বো। তো এটা আসলে লাইভে ক্লাস নিলেও পারতাম। বাট এটা যেহেতু আহামরি কোনো কঠিন বিষয় না, তো জাস্ট একটা ভিডিও করে তোমাদেরকে দিচ্ছি। তো দেখো আমি শুরু থেকে বলে আসছি যে কার্ডিয়া বা কার্ডিয়াক এই শব্দটা যেখানে থাকবে আমরা সেটাই বুঝবো যে সেটা মানে বোঝাচ্ছে যে হৃৎপিণ্ড রিলেটেড কিছু। তার মানে এখানে যেহেতু লেখা আছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, তার মানে এটাও হচ্ছে আমাদের কি হৃৎপিণ্ড রিলেটেড রোগ। ঠিক আছে? তাহলে দেখো আমাদের হৃৎপিণ্ড রিলেটেড রোগ মেনলি কয়টা পড়তে হবে? ৫টা। ফার্স্টে আছে আমাদের পেরিকার্ডাইটিস, সেকেন্ডে আছে হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন, থার্ডলি আছে অ্যানজাইনা। অ্যানজাইনার আরও অনেকগুলো নাম আছে। একটা হচ্ছে অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস বা বুকে ব্যথা বা হৃৎশুল। অ্যানজাইনার যে নামগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই মাস্ট বি পড়া লাগবে। ঠিক আছে? এবার আসো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের ইংরেজি নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ঠিক আছে? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তো দেখো এবার আসে হার্ট ফেইলার। হার্ট ফেইলার ইংরেজি নাম হচ্ছে হার্ট ফেইলার। ঠিক আছে? এই ইংরেজি নামগুলো বা আলাদা যে সমর্থক নামগুলো আছে এগুলো অবশ্যই পড়া লাগবে। এবার চলো আমরা রোগের মধ্যে চলে যাই। তো দেখো এখানে আমি লিখছি নিচের কোনটি হৃদরোগ নয়। তো অবশ্যই এটা তোমরা আমাকে অ্যান্সার করে দিবে, সেজন্য এটা SW থাক। ঠিক আছে? এবার আসো বেসিক পার্থক্য। অনেকেই অ্যানজাইনা, হার্ট ফেইলিউর আর হার্ট অ্যাটাকের বেসিক যে পার্থক্যটা বলতে পারে না, মানে গোলায় ফেলে, একটার সাথে আরেকটা গোলায় ফেলে। তো আমাদের অবশ্যই গোলানো যাবে না, সেজন্য আমি ৩টার বেসিক পার্থক্য আগে লিখে দিয়েছি। অ্যানজাইনা জিনিসটা মানে কি? অ্যানজাইনা জিনিসটা মানে হচ্ছে বুকে ব্যথা। ঠিক আছে? তো হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্তের যখন অভাবে যখন বুকটা চেপে আসে, দেখবে আমাদের অনেক গ্যাসের খাবার-টাবার খেলে বুকটা চেপে আসে। সেটাকে বলা হয় অ্যানজাইনা বা বুকে ব্যথা। হার্ট ফেইলিউর কাকে বলে? হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্তের পর্যাপ্ত অভাব হলে তাকে আমাদের বলে হার্ট ফেইলিউর। হার্ট অ্যাটাক কাকে বলে? হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাবে হৃদপেশি মারা গেলে তখন আমাদের তাকে বলে হার্ট অ্যাটাক। আর হার্ট অ্যাটাক হলে আমাদের কি হয়? আমরা তো মারাই যাই, তাই না? হার্ট অ্যাটাক হলে। তো দেখো হৃদপেশি মারা গেলে কি হয়? কারণ দেখো হৃদপেশির কাজ কি? এই যে হার্টটাকে পাম্প করতেছে। ঠিক আছে? এখন হৃদপেশি যদি আমাদের কাজ না করে হার্টটা কি আমাদের পাম্প হবে? পাম্প হবে না তো। তখন কৃত্রিম উপায়ে আমাদের পাম্প করতে হবে। আর যদি তাও না হয় তাহলে কি হয়? আমাদের হৃদপেশি মারা যায়, আমরাও কি হয়ে যাই? মারা যাই। ঠিক আছে? তো অ্যানজাইনা, হার্ট ফেইলিউর আর হার্ট অ্যাটাকের এই ৩টা কাজ কি তোমরা বুঝতে পারছো? বা বেসিক পার্থক্যটা তোমরা আগে বুঝবা। ঠিক আছে? এটা কিন্তু বুক চেপে আসে। এটা রক্তের অভাব হলে হার্ট ফেইলিউর হয়। আর হৃদপেশি মারা গেলে হার্ট অ্যাটাক হয়। তো এই ৩টা বেসিক পার্থক্য ফার্স্টে জানবা। এবার চলো আমি ফার্স্টে আ রোগে চলে যাই। ফার্স্টের রোগ হচ্ছে অ্যানজাইনা। ঠিক আছে? এইটা হচ্ছে সিকিউতে প্রচুর পরিমাণে আসে। তাই দেখো উপরে লিখে দিছি সিকিউ। তো অ্যানজাইনার অপর নাম আমরা একটু আগে পড়ে আসছি। অ্যানজাইনার অপর নাম হচ্ছে বুকে ব্যথা হৃৎশুল বা অ্যানজাইনা পেক্টোরিস। ঠিক আছে? এটা হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা। মানে হার্ট অ্যাটাক যখন হবে তার পূর্বে যে অবস্থাটা থাকে, মানে বুকে ব্যথা করবে, চিনচিন করবে, সেটাকে আমরা বলতেছি কি? অ্যানজাইনা। ঠিক আছে? এবার আসো সংজ্ঞা। অ্যানজাইনার সংজ্ঞাটা আমরা কিভাবে লিখব? তো এখানে দেখো অ্যানজাইনার সংজ্ঞাটা হচ্ছে হৃৎপিণ্ড অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাবে যদি দম বন্ধ হয়ে হবার উপক্রম হয় অথবা বুকে নিষ্পেষিত হয়ে আসে তাকে অ্যানজাইনা বলে। ঠিক আছে? মানে বুক অনেক চাপ দিচ্ছে, তখন তুমি তো ভালো মতন নিঃশ্বাসও নিতে পারছো না বা শ্বাস প্রশ্বাসও তোমার ভালো মতন চলতেছে না। তো সেই কথাটাকে মেনলি বলা হয় কি? অ্যানজাইনা। ঠিক আছে? মানে বুকটা কি চেপে আসতে থাকবে। এটা হচ্ছে সংজ্ঞা। এবার হচ্ছে লক্ষণ। লক্ষণ কি হয়? প্রচণ্ড বুকে ব্যথা হয়, যার স্থায়িত্ব থেকে ৫ থেকে ৩০ মিনিট, ছড়ায়। ১ম এ কাঁধে থাকে, তারপরে কাঁধ থেকে গলায় যাবে। ১ম এ বুকে থেকে কাঁধে আসবে, ঠিক আছে? কাঁধ থেকে গলায় যাবে। তারপরে নিম্নচোয়াল, আমরা পড়ছিলাম নিম্নচোয়াল মানে হচ্ছে ম্যান্ডিবল আর ঊর্ধ্বচোয়াল মানে হচ্ছে ম্যাক্সিলা, তাই না? তারপরে দাঁত, পিঠ, বাহু সব জায়গায় ছড়ায় যাবে। এবার আসো বমি ভাব হবে। তারপরে প্রচণ্ড মাথা ব্যথা হবে, হজমে গন্ডগোল হবে এবং শ্বাসকষ্ট হবে। যেহেতু বুক চাপ দিয়ে আসবে তখন তোমার কি হবে? শ্বাসকষ্ট হবে। ঠিক আছে? ওকে।
এবার দেখো ট্রিটমেন্ট, কী কী ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্টটা নিতে হবে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, স্মোকিং অ্যাভয়েড করতে হবে, আর কি অ্যালকোহল, ফ্যাটি ফুড এগুলো অবশ্যই বিরত থাকতে হবে। তারপর হচ্ছে কনসাল্টিং উইথ ফিজিশিয়ান, মানে তুমি কী কী ব্যায়াম করলে এই রোগটা দূরীভূত হতে পারে সেই জন্য তোমাকে ফিজিশিয়ানের সাথে কী করতে হবে, পরামর্শ নিতে হবে। মানে কোন কোন ব্যায়াম করলে আমাদের জিনিসটা ঠিক হবে। যেমন দেখবা এখন অনেক ইয়োগা টিচার আছে। তো তাদের কাছ থেকে কনসাল্ট নিতে হবে যে আমাদের কী, কী করলে আমাদের এই হৃদরোগটা থেকে আমরা মুক্তি পেতে পারি। ঠিক আছে? বা অ্যানজাইনা থেকে আমরা মুক্তি পেতে পারি। কারণ অ্যানজাইনাটা কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা। তার মানে অ্যানজাইনা হলে আমাদের একটু পরে কী হয়ে যাবে? হার্ট অ্যাটাক হয়ে যাবে কিছুক্ষণ পর। তো সেজন্য আমাদের অ্যানজাইনা যদি কারো থাকে বা বুকে চাপ দেয় এমন যদি কোনো ভাব থাকে তাহলে আমাদের অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক, যে নিচের কোনটি অ্যালজাইনার লক্ষণ নয়। তো তোমরা লক্ষণগুলো ফার্স্টে মুখস্থ করবা, দেন হচ্ছে এটা অ্যান্সার করবা। আরেকটা কথা মনে রাখো যে আসলে লক্ষণগুলো যেহেতু একটার সাথে আরেকটা মিল, তো একটু ভালো মতন ২-৩ বার পড়লে হয়ে যাবে। ঠিক আছে? আগে ফার্স্টে বেসিক পার্থক্যটা বুঝবা। হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিউর এবং অ্যানজাইনা এই ৩ টার বেসিক পার্থক্য। বেসিক পার্থক্য বোঝার পরে দেন পড়বা। এবার আসো আমরা হার্ট অ্যাটাক পড়ব। হার্ট অ্যাটাকের অপর নাম কি পড়ছি? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তাই না? আচ্ছা, ইনফ্রাকশন কথাটার অর্থ দেখো কি? অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাবে টিস্যুর মৃত্যু যখন ঘটে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় হচ্ছে ইনফ্রাকশন। আচ্ছা, এবার কথাটা হচ্ছে তোমরা বলবা মায়োকার্ডিয়াল মানে কি? আচ্ছা দেখো, আমি তোমাদের যখন আগে একটা লেকচার পড়াইছি, দাঁড়াও যাই, কোথায় গেল আমার লেকচার? আচ্ছা, এই খাতায় মনে হয় নাই, বাট এই লেকচার এইটা কি পড়াইছি মনে আছে কিনা দেখো তো। যে আমি বলছিলাম হৃৎপেশি হচ্ছে মেনলি ৩ ধরনের। একটা আছে আমাদের এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আরেকটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে? মানে বাইরে থেকে ভিতরে যেতে, যেতে কি আমাদের পেশি কয় ধরনের হয়? ৩ ধরনের হয়। একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, তারপর হচ্ছে মায়োকার্ডিয়াম, আর হচ্ছে কি এপিকার্ডিয়াম। তো মায়োকার্ডিয়াম মানে কি? মায়োকার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপেশির ভিতরের স্তরটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। তার মানে এখানে যদি বলছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে ওই যে মধ্যবর্তী যে টিস্যুটা আছে বা মধ্যবর্তী যে পেশিটা আছে, সে মধ্যবর্তী যখন ইনফ্রাকশন হবে বা মধ্যবর্তী যে তোমার পেশি আছে তার মধ্যে যখন অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাব হয়, তখন সেটাকে আমরা বলবো হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ঠিক আছে? তো মায়োকার্ডিয়াল কথাটা কোথা থেকে আসছে? ওইখান থেকে যে হৃৎপেশি ৩ ধরনের, একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আর একটা হচ্ছে এপিকার্ডিয়াম। ঠিক আছে? তো এপিকার্ডিয়াম সবথেকে বাইরের অংশ, ভিতরে হচ্ছে কি মায়োকার্ডিয়াম, তারপরে এন্ডোকার্ডিয়াম। তো ওই মায়োকার্ডিয়াম থেকে আসছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ঠিক আছে? এবার দেখো সংজ্ঞাটা কি পড়তেছি। হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাবে যদি হৃৎপেশি মারা যায় তাকে হার্ট অ্যাটাক বলে। একটু আগে আমরা পড়ে আসছি যে হৃৎপেশি মারা যেতে পারে, হৃৎপেশি। ঠিক আছে? হৃৎপেশি। আর দেখো এখানে যে আমি পড়াইছি মায়োকার্ডিয়াল, মায়োকার্ডিয়াল কথাটা কোথা থেকে আসছে? ওই যে আমি হৃৎপেশি পড়াইছিলাম, হৃৎপেশি ৩ ধরনের। একটা হচ্ছে আমাদের এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। সেখানে মায়োকার্ডিয়াম যে জিনিসটা ছিল, মায়োকার্ডিয়ামটা ছিল মধ্যবর্তী একটা পেশি। তো মধ্যবর্তী পেশির যে ইনফ্রাকশন হচ্ছে বা এটাও তো একটা হৃৎপেশি, সেটার ফলে আমাদের কি হচ্ছে? হার্ট অ্যাটাক হচ্ছে। তখন আমি দেখো ২ টা জিনিস পড়াইছিলাম যে হৃৎপেশি ঐচ্ছিক না অনৈচ্ছিক। ঠিক আছে? হৃৎপেশি ঐচ্ছিক না অনৈচ্ছিক কোনটা হবে? অবশ্যই হৃৎপেশি অনৈচ্ছিক হবে। তো তখন তোমরা বলতে পারো যে কখন ঐচ্ছিক হবে আর কখন পেশি অনৈচ্ছিক হবে। দেখো, হাতের পায়ের পেশি হচ্ছে ঐচ্ছিক। ঐচ্ছিক মানে কি? ইচ্ছাকৃতভাবে। অনৈচ্ছিক মানে কি? অনৈচ্ছিক মানে ইচ্ছা করেও যেটা আমি মুভ করতে পারবো না। দেখো হাতের পায়ের পেশি, ধরো তোমাকে কাউকে থাপ্পড় দিতে মন চাইছে, তুমি ঠাস করে একটা থাপ্পড় দিলা। তোমার মশা মারতে মন চাইছে, তুমি মশা মারতে পারলা। তার মানে এটা তুমি ইচ্ছা করে করতে পারছো। তার মানে হাত আর পায়ের পেশি হচ্ছে, হাত পা হচ্ছে তোমার ঐচ্ছিক পেশিতে আবরণে আবৃত। বাট হৃৎপেশি কি হবে? হৃৎপেশি হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশি। কারণ হৃৎপেশিকে কিন্তু চাইলে আমরা সেটাকে নাড়াতে পারছি না। তো আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে হৃৎপেশি হচ্ছে অনৈচ্ছিক, বা যেই সব পেশি আমরা নাড়াতে পারবো না ইচ্ছা করলে সেটা হচ্ছে অনৈচ্ছিক, আর যেই সব পেশি আমরা চাইলে নাড়াতে পারবো সেটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। ঠিক আছে? তো এরকম একটা জিনিস পড়াইছিলাম। তো যাই হোক, এবার দেখো হৃৎপেশিটা আবার, তো হৃৎপেশি তো অনৈচ্ছিকই, বাট এই অনৈচ্ছিক বা হৃৎপেশি আবার ৩ ধরনের: এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তো মায়োকার্ডিয়ামের মধ্যে যখন তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাব হবে তখন সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হার্ট অ্যাটাক। ঠিক আছে?
যাই হোক, এবার চলো আমরা লক্ষণে চলে যাই। লক্ষণ: বুকে প্রচণ্ড অস্বস্তি, ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অঙ্গে অস্বস্তি। ঊর্ধ্বাঙ্গ মানে কি? উপরের দিকের অঙ্গসমূহ, ঠিক আছে? সো ঊর্ধ্বাঙ্গ জিনিসটা কি মূলত হাতের যে তোমার হাতের থেকে শুরু করে হাতের নিচ পর্যন্ত, ঠিক আছে? এই ঊর্ধ্বাঙ্গ জিনিসটা কি আর নিম্নাঙ্গ জিনিসটা কি, এটা যখন তোমরা ৭ অধ্যায় পড়বা তখন ভালো করে বুঝতে পারবা। এবার আসো, ঘন ঘন শ্বাস প্রশ্বাস হবে যাকে আমরা বলছি ট্যাকিপনিয়া। বমি বমি ভাব হবে, ঘুমে ব্যাঘাত ঘটবে, ঠিক আছে? ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে ধূমপান পরিহার, মদ্যপান পরিহার, ভারী খাবার পরিহার, বিএমআই নিয়ন্ত্রণ। এই যে আমরা তোমাদের যখন পরিপাক ও শোষণ পড়ছো তখন বিএমআই পড়ছিলে না? বিএমআই মানে কি? বডি মাস ইনডেক্স, ঠিক আছে? ওখান থেকে বিএমআইটা নিয়ন্ত্রণে থাকতে হবে। নিয়মিত ব্যায়াম, মানে তোমার যতটুকু ওজন, তোমার তোমার যতটুকু হাইট, তোমার ততটুকু ওজন থাকতে হবে। তা না হলে ক্ষতির সম্মুখীন হবা। তারপরে নিয়মিত ব্যায়াম করতে হবে, ঋতুকালীন শাকসবজি খেতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যেমন ধরো এখন শীতকাল, এখন প্রচুর ধরনের শাকসবজি বের হয়েছে। তারপরে গরমের দিনে আবার সিজনাল যে ফুডগুলা সেগুলা গ্রহণ করতে হবে। এবার আসে হার্ট ফেইলিউর। হার্ট ফেইলিউরের সংজ্ঞা হচ্ছে হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাবে, রক্তের যে ঘাটতি বা রক্তের অভাব হলে তাকে আমরা বলবো হার্ট ফেইলিউর, ঠিক আছে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন ভালো মতন সাপ্লাই দিতে না পারবে তখন সেটাকে আমরা বলবো হার্ট ফেইলিউর। হার্ট ফেইলিউরের লক্ষণ হচ্ছে শরীর ফুলে যায়, ঘুমে ব্যাঘাত ঘটবে, প্রচণ্ড শ্বাসকষ্ট হবে, হৃদস্পন্দন খুব দ্রুত হবে। দেখো, এর আগের দিন আমরা পড়াইছিলাম যে হার্ট বিট মাপার এটা পড়াইছিলাম, তাই না? তো ওই হার্টবিট থেকে তুমি প্রতি মিনিটে মানুষের কতটুকু হার্টবিট হয় সেটা যদি তুমি সময় দিয়ে ভাগ দাও তাহলে আমরা কি পেয়ে যাইতাম? তাহলে আমরা পেতাম হচ্ছে কার্ডিয়াক চক্র। তো আমরা ওখানে পড়াইছিলাম যে হৃদস্পন্দন খুব দ্রুত হলে, ১০০'র বেশি হলে তাকে আমরা বলি টেকিকার্ডিয়া। আর এখানে আমরা কি পড়ে আসলাম? এখানে আমরা পড়ছি শ্বাস-প্রশ্বাস যদি ঘন ঘন হয়, দেখবা অনেকে অনেক তাড়াতাড়ি শ্বাস নিচ্ছে, শ্বাস ফেলছে, ঠিক আছে? তো এই শ্বাস-প্রশ্বাস যদি ঘন ঘন হয় সেটাকে আমরা বলব টেকিপনিয়া। আর যদি হৃদস্পন্দন দ্রুত হয়, ২ টা কিন্তু ভিন্ন জিনিস। তুমি শ্বাস মানে তুমি আ শ্বাস-প্রশ্বাস খুব তাড়াতাড়ি তোমার চলমান। মানে দেখবা অনেকে অনেক তাড়াতাড়ি ধরো উপরে সিঁড়িতে উঠে অনেক শ্বাস নেয়, ঠিক আছে? বা অনেক হচ্ছে তোমার প্রশ্বাস গ্রহণ করছে। তার ফলে কি হচ্ছে? তোমার যে জিনিসটা হচ্ছে তোমার সেই জিনিসটাকে বলা হচ্ছে তোমার টেকিপনিয়া। বাট যখন তোমার হৃদস্পন্দন খুব দ্রুত হবে সেটাকে আমরা বলবো হচ্ছে টেকিকার্ডিয়া। ২ টার মধ্যে কিন্তু পার্থক্য আছে। হৃদস্পন্দন দ্রুত হওয়া মানে কি? তোমার আ স্পন্দন দ্রুত হওয়া, তোমার হার্টবিট তাড়াতাড়ি হবে। আর শ্বাস-প্রশ্বাস দ্রুত মানে কি? তুমি এই যে তুমি অক্সিজেন গ্রহণ করছো, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছো, এটা খুব দ্রুত হবে। ঠিক আছে? ২ টা আলাদা জিনিস। তো ওটাকে বলা হচ্ছে আমাদের কি? শ্বাস-প্রশ্বাস দ্রুত হলে বলা হয় টেকিপ্রিয়া, আর এটাকে বলা হচ্ছে কি? হৃদস্পন্দন দ্রুত মানে হচ্ছে টেকিকার্ডিয়া। তো দেখো এই যে টেকিকার্ডিয়াটা হলো, এই টেকিকার্ডিয়াটা হচ্ছে তোমাদের এর আগের দিন পড়াইছি হার্টবিট যখন ১০০ বিট মিনিটে বেশি হয়ে যায় তখন ১০০'র বেশি হয়ে গেলে তাকে আমরা বলব টেকিকার্ডিয়া। ঠিক আছে? তারপরে বমি, বমি ভাব হবে, হজমে গন্ডগোল হবে, মিউকাস সমৃদ্ধ কাশি হবে, শারীরিক অসুস্থতা হবে। মিউকাস সমৃদ্ধ কাশি মানে কি? মিউকাস মানে হচ্ছে তোমার ওই যে কাশি, কফযুক্ত কাশি আছে না? সেটাকে বলা হয় মিউকাস সমৃদ্ধ কাশি, আর শারীরিক অসুস্থতা হবে। ঠিক আছে? এবার চলো আমরা নেক্সটে চলে যাই, ট্রিটমেন্ট। কি ট্রিটমেন্ট করতে হবে? ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, মেইনটেইন লাইফস্টাইল, মানে তোমার একটা লাইফস্টাইল মেইনটেইন করতে হবে। ধরো তুমি সারারাত আ না সারা সকাল ঘুমাইলা, তারপরে আবার ফোন নিয়ে বসলে, এটা কি মেইনটেইন হলো তোমার লাইফস্টাইলটা? না। তো এই লাইফস্টাইলটা মেইনটেইন করতে হবে, ঠিক আছে? টেক মেডিসিন রেগুলারলি, তোমার রেগুলারলি মেডিসিন নিতে হবে। এবার আসো পেসমেকার। পেসমেকার জিনিসটা কি? আচ্ছা, পেসমেকার জিনিসটা হচ্ছে তোমাকে অবশ্যই আগে তাহলে ১০ লেকচারটা ভালোভাবে পড়ে এসে দেন তোমার পেসমেকারটা বুঝতে হবে। ঠিক আছে? তো তুমি লেকচার 10 যদি ভালো করে বোঝো তাহলে তুমি পেসমেকারটা এমনিতেই শিখে যাবে, আর না বুঝলেও এমনিতেও শিখে যাবে। সেজন্য আগে ফার্স্টে ১০ নাম্বার লেকচার করে দেন হচ্ছে ১১ নাম্বার লেকচারটা করবা। ঠিক আছে? তো আসো পেসমেকার। পেসমেকারের অবস্থান হচ্ছে ডান অলিন্দ আর এসবিসি বা সুপিরিয়র ভেনা কাভার মধ্যে, সুপিরিয়র ভেনা কাভার জাংশনে। ঠিক আছে? এর প্রকারভেদ হচ্ছে সাধারণত ২ প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, আরেকটা হচ্ছে কৃত্রিম পেসমেকার। প্রাকৃতিক পেসমেকার হচ্ছে স্যান আর হচ্ছে এভিয়ান। এখন বলতে পারো এই জাংশন কি? এটা হচ্ছে তোমরা ১০ লেকচারে ভালো মতন পড়ে আসবা যে এটা হচ্ছে একটা জাংশনাল টিস্যু। এই যে আমাদের কপাটিকাগুলা যে অফ হচ্ছে, খুলতিছে, সিস্টল, ডায়াস্টল যে ঘটছে, ঠিক আছে? এইগুলা
কে নিয়ন্ত্রণ করে? এগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে জাংশনাল টিস্যু। এটার অবস্থান কোথায়? এটা ডানোলিন্দ আর সুপিরিয়র ভেনা কাভার মধ্যে থাকে এই জাংশনাল টিস্যুটা। এর প্রকারভেদ আবার হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার আর হচ্ছে কৃত্রিম পেসমেকার। প্রাকৃতিক পেসমেকারকে বলা হয় ফ্যান আর এভিয়ান। এভিয়ান মানে হচ্ছে রিজার্ভ পেসমেকার। ঠিক আছে? আর কৃত্রিম পেসমেকারকে বলা হয় যান্ত্রিক পেসমেকার। তো এটা আমি একটা যান্ত্রিক পেসমেকারের ছবি আঁকছি। এটা হচ্ছে জেনারেটেড, এটা হচ্ছে লিড আর হচ্ছে ইলেকট্রন। মানে এটা যন্ত্র দিয়ে এই পেসমেকারটা বানানো হয়েছে। বোঝা যাচ্ছে? ওকে। এবার দেখো প্রাকৃতিক পেসমেকার। প্রাকৃতিক পেসমেকারটা তোমরা আমি আবারও বলছি যে এই জাংশন, প্রাকৃতিক পেসমেকার এটা তোমরা ১০ অধ্যায়ে মানে ১০ নাম্বার লেকচারে তোমরা ভালো মতন বুঝলে এখানে আর তোমাদের তেমন কোনো প্রবলেম হবে না। ওকে? এবার চলো আমরা যান্ত্রিক পেসমেকারে চলে যাই। তো যান্ত্রিক পেসমেকারে কি থাকে? ব্যাটারি থাকে হচ্ছে লিথিয়াম ব্যাটারি, জেনারেটর থাকে হচ্ছে কম্পিউটারাইজড জেনারেটর, তার থাকে হচ্ছে লিড, সেন্সর থাকে হচ্ছে ইলেকট্রোড, আয়ুষ্কাল থাকে ১০ থেকে ৭ থেকে ১০ বছর। প্রকোষ্ঠ থাকে ৩ টা প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে। এক হচ্ছে তোমার এক প্রকোষ্ঠী পেসমেকার, আরেকটা থাকে দ্বিপ্রকোষ্ঠী পেসমেকার, আরেকটা থাকে তোমার ত্রিপ্রকোষ্ঠী পেসমেকার। এক প্রকোষ্ঠী পেসমেকারে থাকে তোমার আরএ বা আরবি মানে ডানঅলিন্দ বা ডান্নিলয়। দ্বিপ্রকোষ্ঠী পেসমেকারে ডানঅলিন্দ, ডান্নিলয় ২ টাই থাকে। আর এই এক প্রকোষ্ঠীতে এটা থাকবে, না হয় এটা থাকবে। ত্রিপ্রকোষ্ঠী পেসমেকারে থাকে আরএ মানে ডানঅলিন্দ, ডান্নিলয় বা বামনিলয়। ঠিক আছে? তো দেখো নিচের কোনটি পেসমেকার সম্পর্কে সত্যি নয়, এটা অবশ্যই তোমরা হোমওয়ার্ক করবা। তো চলো আমরা চলে যাই নেক্সট পেজে। ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি জিনিসটা কি? ওপেন হার্ট সার্জারি তো আমরা সবাই কম বেশি শুনে থাকি যে এর ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। তো ওপেন হার্ট সার্জারি জিনিসটা কি এখন আমরা বুঝবো। এই ওপেন হার্ট সার্জারি যারা করে তাদেরকে বলা হয় চিকিৎসকদের কার্ডিওথোরাসিক সার্জন। ঠিক আছে? সংজ্ঞা হচ্ছে শল্য চিকিৎসক যখন বুক কেটে হৃৎপিণ্ড বড় ধরনের অপারেশন করেন তখন তাকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। মানে হার্টটারে ওপেন করে তোমার সার্জারি করা লাগে। ঠিক আছে? এর প্রকারভেদ হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে অন পাম্প সার্জারি, আরেকটা হচ্ছে অফ পাম্প সার্জারি, আর একটা হচ্ছে আমাদের রোবোটিক সার্জারি। তো অন পাম্প সার্জারি কি? এটাতে হচ্ছে ফুসফুস মেশিন লাগে, হৃৎপিণ্ডে কোনো ধরনের রক্ত থাকে না, হৃদস্পন্দন হয় না, প্রচলিত পদ্ধতি। মানে এই অন পাম্প সার্জারিটা হচ্ছে আমাদের দেশে প্রচলিত একটা পদ্ধতি, যেখানে তোমার আমাদের যে হৃদটা স্পন্দন হইতে থাকে না, বাট তখন হচ্ছে আমাদের হৃদস্পন্দনটা হয় না। হৃৎপিণ্ডে কোনো ধরনের রক্তও তখন থাকবে না। আর হৃৎপিণ্ডে রক্ত থাকলে তো তোমার হৃদস্পন্দন তখন হবেই, তাই না? তো হৃৎপিণ্ডে কোনো রক্ত থাকে না আর এই মেশিনটা হচ্ছে আমাদের ফুসফুস নামে একটা মেশিন আছে। সেই মেশিনটা বা হার্ট লাং মেশিন হচ্ছে আমাদের ইউজ করা হয়। অফ পাম্প সার্জারিতে দেখো কি হয়, অফ পাম্প সার্জারির অপর নাম হচ্ছে বিটিং হার্ট সার্জারি। ঠিক আছে? বা বিটিং হার্ট। অফ পাম্প সার্জারির অপর নাম কি? বিটিং হার্ট। এখানে হার্ট লাং মেশিন লাগে না। এখানে কিন্তু লাগছিল, এখানে লাগে না। সক্রিয় হৃদস্পন্দনত অবস্থায় অপারেশন করা হয়। ঔষধ প্রয়োগে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ হয়। এই যে দেখো আমাদের যে হার্টটা অনবরত চলতেছে, এবার যে পাম্প হইতেছে, ঠিক আছে? বাট যখন এই অফ পাম্প সার্জারি করা হয় তখন এই হার্ট লাং মেশিন লাগায় না। কারণ হার্ট লাং মেশিন লাগালে তো আমাদের হৃদস্পন্দন হবে না। বাট এখানে অফ পাম্প মেশিনে মানে পাম্পটাকে তোমার অফ রাখে না। এটা হচ্ছে কি করে? এটা হচ্ছে চলতে মানে এটা হচ্ছে অফ পাম্প মানে হচ্ছে হৃদস্পন্দন ওষুধের মাধ্যমে কমায়া দেন সার্জারিটা করা হয়। ঠিক আছে? বাট কোনো ধরনের হার্ট লাং মেশিন লাগায় না। অন পাম্প মানে হচ্ছে তোমার হৃদস্পন্দন একদমই থাকবে না। আর অফ পাম্প মানে হচ্ছে হৃদস্পন্দন থাকবে বাট নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে, যাতে করে রোগীর কোনো সমস্যা না হয় করার জন্য। ঠিক আছে? বাট এই যে আমাদের হার্টটা কিন্তু অনবরত চলতেছে। বাট অফ পাম্প অপারেশনের সময় হচ্ছে হৃদস্পন্দনটা নিয়ন্ত্রিত অবস্থা মানে এত দ্রুত চলবে না। বাট ধরো আস্তে একটা ঔষধ প্রয়োগে মানে একটা নিয়ন্ত্রিত অবস্থায় এনে ডক্টররা সেটাকে সার্জারি করে। যার অপর নাম হচ্ছে আমাদের বিটিং হার্ট। ঠিক আছে? এবার চলো ৩ নাম্বারে আমরা পড়বো রোবোটিক সার্জারি। এটা হচ্ছে অবশ্যই তাহলে হার্ট লাং মেশিন লাগবে না। যেহেতু এটা রোবোটিক মানে কি? এটা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত করছে। দেখো কম্পিউটার নিয়ন্ত্রিত অপারেশন সবচেয়ে সূক্ষ্ম সার্জারি করা হয়। ঠিক আছে? এখানে কোনো মানুষ থাকে না। এটাও ধরো একদম রোবোটিকভাবে বা কম্পিউটার দিয়েই হচ্ছে তোমার সার্জারিটা করা হয়। সেজন্য এটাকে বলা হয় সবথেকে সূক্ষ্ম সার্জারি। এটা আমাদের দেশে কখনোই হবে না। এটা বড় দেশে যেগুলো হচ্ছে তোমার ফার্স্ট ওয়ার্ল্ড সেখানে হয়ে থাকে। তো এবার আসো বাইপাস সার্জারি। বাট কম্পিউটারে করুক আর যেখানে করুক সবকিছু তো মানুষই নিয়ন্ত্রণ করছে, তাই না? সো কম্পিউটার নিয়ন্ত্রিত অপারেশন হলেও সেটাকে মেইন নিয়ন্ত্রণ কে করছে? মানুষই করছে। সো দেখো
এবার আসো বাইপাস সার্জারি। বাইপাস সার্জারি কাকে বলে? এক বা একাধিক করোনারি ধমনির লুমেন গহ্বর সরু হয়ে গেলে অস্ত্রোপচারের মাধ্যমে শরীরের অন্য কোথাও থেকে ধমনী বা শিরা এনে রুদ্ধ ধমনির পাশে যুক্ত করে পার্শ্ব রাস্তা তৈরির মাধ্যমে রক্ত চলাচল প্রক্রিয়া স্বাভাবিক করার পদ্ধতিকে বাইপাস সার্জারি বলে। দেখো, ধরো এই যে রক্ত চলাচল করে না একটা মহাধমনী দিয়ে, বাম অলিন্দ থেকে বাম অলিন্দ থেকে যে তোমার মহাধমনী অ্যাওর্টা যে বের হয় সেটার মাধ্যমে হচ্ছে তোমার কি হয়? রক্তটা চলাচল করছে, বডিতে যাচ্ছে। ঠিক আছে? তাহলে ওই ধমনীটা যদি একবার সরু হয়ে যায় তখন আমাদের কি করতে হবে? আমাদের তো রক্ত চলাচলে ব্যাহত হবে। ঠিক না? তো তখন অন্য একটা ধমনীর লুমেন এনে, মানে কি বলছে? শরীরের অন্য কোথাও থেকে ধমনী বা শিরা এনে, শরীরের অন্য একটা কোথাও থেকে ধমনী বা শিরা আনবে। আনার মাধ্যমে যাতে রক্ত চলাচলটা সক্রিয় থাকে। ধরো ধমনীটা যদি সরু হয়ে যায়, রক্তটা চলাচল করা তো কঠিন হয়ে যাবে। সেজন্য শরীরের অন্য কোথাও থেকে আমাদের কি আনে? ধমনী বা শিরা এনে আমাদের সে রক্ত চলাচল প্রক্রিয়াটা কি রাখে? সচল রাখে। এটাকে বলা হয় বাইপাস। ওকে? এবারে সে সময় হচ্ছে ৩ থেকে ৫ ঘন্টা হসপিটাল স্টে, মানে আমাদের হসপিটালে থাকতে হয় ৭ দিন আর নরমাল লাইফ লিড করতে পারো উইদিন 2 মান্থস। তুমি ২ মাসে তুমি এই বাইপাস সার্জারি, তোমার ধমনীর লুমেন যখন শুরু হয়ে যায় তোমার ২ মাস পর্যন্ত কোনো প্রবলেম হবে না। কিন্তু তারপরে তোমার আস্তে, আস্তে করে প্রবলেম হইতে পারে বাইপাস সার্জারি হলে। ঠিক আছে? সো মানে হচ্ছে বলছে কি, ধরো তোমার বাইপাস হলো, তোমার ধমনীটা যদি শুরু হয়ে যায়, মহাধমনী শুরু হয়ে গেলে তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? ২ মাস পর্যন্ত। পরবর্তীতে তুমি বুঝতে পারবে। যেমন ধরো ক্যান্সার হলেও কিন্তু মানুষ সাথে, সাথে বুঝতে পারে না। কিছুদিন স্টেজ পার হওয়ার পর বুঝতে পারে। আর যারা তাড়াতাড়ি বুঝতে পারে তারা তাড়াতাড়ি ট্রিটমেন্ট নিতে পারে। ঠিক আছে? তো আর লাস্ট ওয়ান আমরা পড়াবো সেটা হচ্ছে আমাদের এনজিওপ্লাস্ট। এনজিওপ্লাস্ট জিনিসটা কি? এনজিওপ্লাস্ট অর্থ হচ্ছে সরু হয়ে যাওয়া করোনারি ধমনী প্রশস্তকরণ। ঠিক আছে? একটু আগে আমরা পড়ছি সরু হয়ে যাওয়া, সরু হয়ে গেছিল কি একটু আগে? ধমনীর লুমেন যখন সরু হয়ে গেছে তখন অন্য একটা পার্শ্ব রাস্তা দিয়ে আমরা রক্তটা আনা-নেওয়া করছি। বাট এনজিওপ্লাস্ট কি করে? এনজিওপ্লাস্ট এই সরু হয়ে যাওয়া ধমনীটারে তোমার বড় করতিছে। ২ টা জিনিস কিন্তু আলাদা। একটু আগে আমরা যেটা পড়ছি বাইপাস সার্জারি, বাইপাস মানে বুঝবা যে অন্য একটা রাস্তা বের করছে। ঠিক আছে? ওই যে বলাটা মানুষ যে বাইপাস দিয়ে যাচ্ছে মানে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি। তো এটা ধমনীটা যখন শুরু হয়ে যাবে তো অন্য একটা রাস্তা বের করে রক্ত প্রবাহ হয়। আর এখানে কি হয়? এখানে হচ্ছে তোমার এনজিওপ্লাস্ট মানে ওই সরু হয়ে যাওয়া ধমনীটারে তোমার প্রশস্ত করবে। তো এর সংজ্ঞা হচ্ছে বড় কোনো ধরনের অপারেশন না করে শুরু হয়ে যাওয়া করণীয় প্রশস্তকরণের মাধ্যমে হৃৎপিণ্ডে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিশ্চিতকরণের পদ্ধতিটাকে বলা হয় এনজিওপ্লাস্ট। এনজিওপ্লাস্ট হচ্ছে মেইনলি ৪ প্রকার। একটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্ট, লেজার এনজিওপ্লাস্ট, করোনারি অ্যাথ্রাক্টমি আর হচ্ছে করোনারি স্টেন্টিং। ঠিক আছে? এই ২ টা একটু বইয়ের থেকে পড়ে নিবা। থিওরিটিক্যাল জিনিসপত্র। এখানে দেখো এটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্ট সবথেকে বেশি প্রচলিত। লেজার এনজিওপ্লাস্ট হচ্ছে সবথেকে বেশি আধুনিক। আর এই ২ টার ব্যাপারে বই থেকে একটু টুকটাক, টুকটাক পড়ে নিবা। ঠিক আছে? আর এটা সময়কাল লাগে ৩০ মিনিট। আর এই যে কোয়েশ্চেনটা দিছে এটা হচ্ছে হোমওয়ার্ক করবা। তো এত বেশি কঠিন কিছুই পড়া ছিল না। তো ভালো মতন পড়ে দেন পরীক্ষা দিও। ঠিক আছে? সো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।